বেরোবো বেরোবো করতে করতে 1টা বেজে গেছে, 1:10 বাজে এখন। তো কোথায় যাচ্ছি কি যাচ্ছি জানি না, তবে বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে ওয়েদার বেশ ভালোই আছে, মেঘলা আকাশ, তবে বৃষ্টি নেই আর কি। তো সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। গাড়ি নিয়ে বেরোনোর পরেই আর কি পাশ দিয়ে একটা স্কুটার যাচ্ছে, দুজন লোক তার উপরে রয়েছে। তাকে দেখে মানে আমাদের গাড়িটার সঙ্গে প্রায় ধাক্কা লাগিয়ে ফেলছে, সঙ্গে সঙ্গে তাকে আচ্ছা মতন ধমক দিয়ে দিল, বলে যে বিহারি আর বাঙালিগুলোর জন্যই এমন অবস্থা হয়েছে শিলংটার। মানে নিজে বাঙালি সে এই কথা বলছে, মানে এত বছর থাকতে থাকতে যা হয়েছে আর কি, নিজেকে আর বাঙালি ভাবছে না, এখানকার মানে লোকাল মানুষই মনে করছে। খারাপ রাস্তা স্টার্ট হয়ে গেছে, রাস্তা তৈরির কাজ চলছে। মানে রাস্তা তো ছিলই, ওটাকে একটুখানি বাড়াবে আর কি দু সাইডে, সেই কারণে খোঁড়াখুড়ি এসব চলছে। ডান দিকে বাদিকে অনেক নতুন রাস্তাও চোখে পড়বে, তৈরি হচ্ছে। তো এই মুহূর্তে ডাউকি যাও কি চেরাপুঞ্জি যাও, এই জিনিস কিন্তু টুরিস্টদের ফেস করতেই হবে। রাস্তা আরো সরু হয়ে গেছে এই দিকটা, কারণ রাস্তা খোঁড়া চলছে, দুধারই ঘুরে ফেলেছে, এখন সারানোর কাজ চলছে। আমি ভেবেছিলাম এগুলো বোধহয় গরমকালের আগে সব রেডি করে ফেলবে, এত তাড়াতাড়ি কাজ এখানে হয় না পাহাড়ে। কারণ যদি তেড়েফুঁড়া করবে বলে মনেও করে, বৃষ্টি চলে আসে, অনেক ঝামেলা থাকে আর কি, তো সময় লাগবে। 1-2 বছরের ধাক্কা এটা, যেটা খুঁড়ে ফেলেছে সেটুকুনিকে ঠিক করতে। আর বুঝতেই পারছো নিশ্চয়ই যে রাস্তা এরকম অবস্থা থাকলে সামান্য একটুখানি ডিস্টেন্স যেতেও কত বেশি সময় লাগছে, তার উপরে ট্রাফিক জ্যাম তো রয়েছেই। সামনের রাস্তাতে পুরো গাড়ির লাইন আর কি। আসলে কি বা করবে, সব গাড়িকেই তো এরকম স্লো চলতে হচ্ছে। এবছর এখনো অবধি একটাও রডোডেনড্রন গাছে মানে ফুল দেখতে পাইনি। যে কটা গাছ যেখানে আছে জানি, ফুল কিন্তু আসেনি এখানে, জানি না কেন। ওয়েদার চেঞ্জ হচ্ছে, সব জায়গায় এসে তো গেছে, অন্যদিকে যে যখন দেখি বা শুনি কি জানি, এবারে এখনো দেখতে পাইনি আমি। আজকে এই যে ঘুরতে বেরিয়েছি, মানে সেরকম একটা কিছু প্ল্যানিং কিন্তু নেই। ভেবেছিলাম ওই যে চা বাগানটা রয়েছে ওইখানে ঘুরতে পারি একটু, তারপর শিলং পিকে যেতে পারি বা এলিফ্যান্ট ফলসে যেতে পারি, না হলে আর্মি মিউজিয়ামে যাব বা অর্কিডোরিয়াম আছে একটা, এইরকমই আর কি, ওই এরিয়াটাতেই ঘোরাফেরার প্ল্যান করে এগোচ্ছিলাম। কিন্তু এই যা রাস্তার অবস্থা, এগোতে এগোতেই হঠাৎ হঠাৎ ডান দিকে বাঁ দিকে নতুন রাস্তা চোখে পড়ছে। এই যে এটাই যেমন বাঁ দিকে এই রাস্তাটা, মানে কবে যে পাহাড় কাটলো, কবে গাছ কাটলো, সোজা রাস্তা চলে যাচ্ছে সামনের দিকে, অলমোস্ট রেডি। এটা এত সব খোঁড়াখুড়িতে মানে চেনা জায়গাকেও অচেনা লাগছে আর কি। ওই সামনেটায় একটা মানে একটা নয় বেশ কয়েকটা ফলের দোকান ছিল। যারা শিলংয়ের রাস্তাঘাট খুব ভালোভাবে চেনো, অথচ এই দিকটায় অনেকদিন আসা হয়নি আর কি, তারা এখন না দেখলে পুরো ঘাবড়ে যাবে। এই যে এই ফলের দোকানগুলোর কথাই বলছিলাম, সব আসামের গাড়িগুলোকে দাঁড় করিয়ে ফল কিনছে। আসামে কত সস্তায় ফল পাওয়া যায়, তারা এসে কিনছে এই জায়গা থেকে। যেখানে আমরা সবসময় অপেক্ষা করে থাকি যে কবে একটু গৌহাটি যাব, মানে নংপো থেকে হোক কি গৌহাটির মার্কেট থেকে হোক, বেশি করে একদম ফল কিনে আনবো, কারণ ওখানে অনেকটা সস্তায় পাওয়া যায়, দাম তো বেশি শিলংয়ে। শিলং পিকটায় যাবো ভেবেছিলাম, ওদিকের রাস্তাও ভালোই আছে বেশ, কিন্তু এই যে চা বাগানের সামনের রাস্তাটার অবস্থা একবার দেখো। আগে না আমাদের শিলংয়ের বাড়ি থেকে আর কি এই চা বাগান অবধি আসতে 8 ঘন্টা সময় লাগতো, অথচ আজকে রাস্তার এমন অবস্থা বলে 1.5 ঘন্টা সময় কিন্তু আমরা চলে এসেছি। ফলে আর এনার্জিটাও অনেকটা মানে শেষ হয়ে গেছে। তো যাই হোক, সামনেই আসছে এয়ারফোর্স মিউজিয়াম, আজকের মতো না হয় এখানেই থামি তাহলে।
এই মিউজিয়ামে ঢোকার জন্য কিন্তু আইডি কার্ড লাগে, তো আমাদের কাছে ছিলই। এই মুহূর্তে কোনো টিকিটও কাটতে হয়নি। আর এই যে এটাকে এবার গলায় পরে নিতে হবে। বাইরের দিকটাতেও অনেক কিছু দেখার রয়েছে আর কি, সেগুলো আগে দেখে নিই, তারপর না হয় মিউজিয়ামের ভিতরে ঢুকবো। আর ভিতরে ঢুকতে গেলে কিন্তু তখন টিকিট কাটতে হবে। এপ্রিল মাসের মিডিলেই কিন্তু শিলংয়ে প্রচুর ট্যুরিস্ট এখন, মানে যে ট্যুরিস্ট স্পটেই যাওয়া যাবে সেখানেই লোকের ভিড় চোখে পড়বে। এই মিউজিয়ামটা কিন্তু ভারী সুন্দর। সপ্তাহের 7 দিনই এখন খোলা থাকে, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এইভাবেই ঘুরতে ঘুরতে বেশ কয়েকটা মিগ বিমান, তারপরে কার্গো বিমান, এগুলো তো চোখে পড়বে। এখন এই যে দেখো কত বড় এই প্লেনটা, মানে কোনো না কোনো যুদ্ধে হয়তো এর বিরাট একটা কিছু অবদান ছিল, তবে এখন তো এটা পরিত্যক্ত আর কি, সেই কারণে মডেল হিসাবে সাজিয়ে রাখা হয়েছে এদেরকে। আর ট্যুরিস্টদেরকেও অ্যালাউ করে দেওয়া হয়েছে যে এই জায়গাটায় এসে দেখতে পারো, ঘুরতে পারো, ছবি তুলতে পারো। অ্যাকচুয়ালি কি এই এয়ারফোর্স মিউজিয়ামে পুরো জায়গাটায় কিন্তু ছবি তোলা অ্যালাউড নয়। और यहाँ पर है और আমরা এসেছি এখন এয়ারফোর্স মিউজিয়ামে। তো কত এই দেখো ফাইটার বিমানগুলো সব রাখা রয়েছে, ফাইটার প্লেন। প্রচুর এখানে এই ফাইটার প্লেনগুলো রাখা রয়েছে, খুব সুন্দর জায়গাটা। প্রচুর টুরিস্ট আজকে, ছবি তোলা মুশকিল কারণ প্লেনের উপরে চেপে গিয়ে সবাই ছবি তুলছে। ভালো লাগছে বেশ। শেষে এগোতে থাকি আর ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি বাকিটা। अगर ये नाव डूबेगा तो कैप्टन राहुल भी इसके साथ डूबेगा। आई कैप्टन, आई कैप्टन। কত প্লেন এখানে, আর এই যে প্রত্যেকটা প্লেনের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে, তো নামগুলো লেখা রয়েছে। তো যারা তোমরা ঘুরতে আসবে অবশ্যই নামগুলো পড়ো। আমি প্রতিবারই পড়ি, কিন্তু পরে তো আর মনে রাখতে পারি না। আগেও অনেকবার এসেছি এই মিউজিয়ামে, যতবারই আসি ততবারই ভালো লাগে আর কি। মাঙ্কো, তোকে যদি প্লেন চালাতে বলা হয় সাহস করবি? এত তো গাড়ি চালাতে ভালোবাসিস, করবি? যদি এই কোর্সে ভর্তি করা হয়, যে এটা শেখার অনেক কস্টলি সেটা, তাহলেও বলছি আরামসে। আমার মনে হয় তোর এইটা নিয়ে পড়াশোনা করা উচিত ছিল। কি বলে আমেরিকাতে না, হ্যাঁ, ইন্ডিয়াতে তো ওরকম প্লেন তুমি করতে পারবে না, কিনতে পারবে না বা চালাতে পারবে না, বহুত প্রবলেম আছে হেলিকপ্টার। আমেরিকাতে ঘর ফরা আছে বা প্লেন তুমি রাখতে পারবে, চালাতেও পারবে একদম। যেমন বাড়িতে টিভি রাখো, ওখানেও লাইসেন্সিং করাতে হয়, এরকম একটা রেখে দিলে ধরো ইজি ব্যাপার, তো কোনো বড় ব্যাপার না। প্লেন নিয়ে বেরিয়ে যাও, কিন্তু শিখতে তো হবে, চালানোটা জানতে হবে। ইজিলি হয়ে যাবে না? ঠিক আছে, এই বছর তাহলে একটুখানি ট্রাই কর প্লেন চালানো, আর একটা হচ্ছে ওই যে নৌকা চালানো। নৌকা হয়ে যাবে, আগে 7-8টা শিখতে হবে। আচ্ছা, ওইটা একটা রিস্ক রয়ে গেছে। তো এখানে এসেও ফোন করছে, যথারীতি ফোন কানে ঘুরে বেড়াচ্ছে। এই দিকটা কমপ্লিট হয়েছে, সামনে রয়েছে এয়ারফোর্সের মিউজিয়াম, তো সেটাতে ঢুকি এবারে।
এবার আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকবো, তার জন্য পার হেড 40 রুপিস করে টিকিট কাটতে হলো। এবার দেখো মিউজিয়ামের ভিতরটা কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, একদম সাজানো গোছানো, অসাধারণ এক কথায়। এই দেখো বাঙ্কু এবারে কি করছে। অরিজিনালি এই পোশাকগুলো পরা মানে কতটা যে সম্মানের ব্যাপার কি বলবো। তো চলো তাহলে ভিতরের দিকে যাই আর তোমাদের সাথে শেয়ার করি সেখানে কি কি রয়েছে। कुछ बोलना चाहते हो? नहीं? আগেও এসেছি এখানে, আবারও এলাম আর ভালো লাগে বেশ। এই যে দেখো কত সুন্দর জায়গাটা, একদম সুন্দর করে সাজানো গোছানো, ওয়েল মেইনটেইনড। আগের বার যখন এই মিউজিয়ামে এসেছিলাম তখন বোধহয় বাঙ্কু আর নানু দুজনেই আমার সাথে এসেছিল। ওই যে সামনে আরেকজন কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখো। বলি না যে শুধু কি ছোটদের ভালো লাগে মিউজিয়ামে এলে, বড়দেরও মজা হয় অনেক। শুধু হাইটটা একটুখানি মিসম্যাচ হয়ে যাচ্ছে। ডেমো মডেলগুলোকে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্যই শুধুমাত্র সাজিয়ে রাখা হয়েছে। কতগুলো বন্দুক রয়েছে মানে রাইফেল আর কি, সেইগুলো কিন্তু 1971-এর যুদ্ধ বা অন্য কোনো যুদ্ধে ইউজ হয়েছিল। এই রুমটা বেশ ইন্টারেস্টিং, এখানে একটা কম্পিউটার গেমস খেলা যায়, একবার বাঙ্কু নানু এসে খেলেছিল। আর এই দিকটায় অনেকগুলো মিসাইল রাখা রয়েছে, এগুলো সবই কিন্তু যুদ্ধে ব্যবহৃত হয়েছে, নাম লেখা আছে সব। এছাড়াও এয়ারফোর্সের চিফ অফিসারদের সব ব্যবহৃত জিনিসপত্র, তাদের ড্রেস সবকিছুই, তারপরে মানে আরও কত রকম মেডেল তারা পেয়েছে বিভিন্ন সময়, সেগুলো এখানে রয়েছে। এই রুমটার মধ্যেই আছে এগুলো। Bomb practice 3 kg. এরপরের এই রুমটা খুবই ইন্টারেস্টিং, আর্ট অ্যান্ড কালচারের উপরে। ওই যে উপরটাতে আসাম লেখা রয়েছে, আসাম রয়েছে, মেঘালয় রয়েছে, মানে নর্থ ইস্টের যে 7খানা স্টেট আর কি, তাদের প্রত্যেকের ডিফারেন্ট আর্ট অ্যান্ড কালচারের জিনিসপত্রগুলোই এখানে আর কি সাজিয়ে রাখা রয়েছে। এই দেখো আসাম বলেছে তার জন্য এই যে বিহুর মডেলটা, তার সাথে গন্ডার দেখালো, আরও কতগুলো বাঁশ আর বেতের তৈরি জিনিসপত্র, যা যা ওখানে ফেমাস সেগুলোই পাবে। এটা হচ্ছে মেঘালয়ার। হাতে যদি সময় থাকে তাহলে তো বেশ কয়েক ঘন্টা সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সবগুলো আর কি দেখা যায়, বোঝা যায়, মানে পড়া যায় ডেসক্রিপশনগুলো। তবে আমাদের হাতে আর অত সময় কোথায় থাকে, সাথে ধৈর্যটাও একটা বিরাট প্রশ্ন। সেই কারণে যতটুকুনি কম সময়ের মধ্যে দিয়ে দেখে বেরোতে পারি সেটাই আর কি আমাদের পক্ষে যথেষ্ট। আমি একটু আগে নর্থ ইস্টের 7 সিস্টার মানে 7টা স্টেটের কথা বলছিলাম না, তাদের কিন্তু একটা ব্রাদারও রয়েছে, সেটা হচ্ছে সিকিম। তো এই রুমের মধ্যে সিকিমকেও কিন্তু রাখা হয়েছে। এই যে পুতুলগুলো মানে কাঠের তৈরি আর কি, এত সুন্দর, এত নিখুঁত। তো একই লাইনে এখানে পরপর রাখা রয়েছে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড।
এই জাস্ট উল্টো দিকটাতেই একটা সুভেনিয়ার শপ রয়েছে, সেখান থেকে কেনাকাটা করা যেতেই পারে। এবার একটুখানি এই দিকটায় এগোই, কারণ এই দিকটাও অনেক কিছু দেখার মতন আছে। গোলাপ গাছ লাগিয়েছে এত সুন্দর, এত লম্বা গোলাপ গাছ না আমি কখনো দেখিনি। কি সুন্দর গোলাপগুলো ফুটে আছে, গোলাপি রঙের, দারুণ সুন্দর একদম। সামনের দিকে আরো অনেক কিছু রয়েছে, অনেকগুলো প্লেন দেখতে পাচ্ছি। যাই এদিকটা একটুখানি এগোই। যতটা জায়গা নিয়ে আগে দেখেছিলাম এখন আরো বেড়ে গেছে, আরো প্লেন ফ্লেন রেখেছে আর কি। সুন্দর, বেশ এটা একটা সুন্দর পার্কের মতন এই জায়গাটা বানিয়েছে। দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, দেখো। इससे आप लोग एक बाइक का नाम है टीवीएस अपाचे, इससे ही इंस्पायर हुआ है टीवीएस अपाचे। সুন্দর স্কুটারটা, এটা দেখি করিনা কাপুর চেপেছে তখন। এটা ছোটখাটো একটা পার্কের মতন, খুব সুন্দর। আর মাঝখান দিয়ে এই যে রাস্তাটা গেছে এত সুন্দর লাগছে। ওই পাশেও দেখার জিনিসগুলো আছে, এই পাশটাতেও রয়েছে। তো দেখো কি সুন্দর এই জিনিসগুলো। এখন এরকম মানে চুপচাপ দাঁড়িয়ে আছে, এগুলো এক একটা যুদ্ধই বোধহয় কত যে ভূমিকা এদের রয়েছে। খুব সুন্দর। एनिमल वाला डस्टबिन मुझे बहुत अच्छा लगता है। এইরকম একটা বাড়িতে থাকা দরকার আমাদের, বাড়িতে থাকার দরকার। শুধু ডাস্টবিন হিসাবে নয়, আমাদের মানে জ্যান্তও একটা পুষতে পারলে ভালো হতো। চলো। দেখাই, জঙ্গলের মধ্যে দিয়ে এগোবো। এসেছি আমি এই জিনিসটার লোভে, শুধুমাত্র এই জিনিসটার লোভে আর দূর এলাম। রডোডেনড্রন ফুল গাছে হয়ে রয়েছে, খুবই পছন্দের ফুল। আজকে গাড়িতে আস্তে আস্তে বলছিলাম যে এবছর এখনো রডোডেনড্রন ফুলের দেখা পাইনি আমি। এই যে রডোডেনড্রন, এখান দিয়ে কোথায় যাওয়া যায় আমি জানি না, জাস্ট আমি ফুলটা দেখতে এলাম। উপরের দিকটায় অনেকগুলো ফুল রয়েছে। তুই কে রে? এই যে, তুমি কোথা থেকে এসেছো? এই যে গাছে ভর্তি হয়ে রয়েছে। ওর নিজের মনে চলে গেল আর্মিদের কুকুর হবে হয়তো। কি সুন্দর, হাতের কাছাকাছি হলে ভালো হতো। একটা এই যে পেয়েছি, এই দেখো রডোডেনড্রন। লাল গোলাপি দুরকম কালারেরই হয়, শিলংয়ে আমি শুধু লালটাই দেখেছি। অসাধারণ অসাধারণ। আরো বেশ কয়েকটা কুড়ি রয়েছে এখানে। ফুলটা
ওইখানে একটা ফুলে রয়েছে বড়। ক্যামেরায় আসবে কিনা আমি জানি না, এই যে পেছনে রয়েছে ব্যাক ক্যামেরায় তো আসবেই। উপরের ডালগুলোতে অনেকগুলো ফুটে আছে আর নিচের ডালে সেরকম একটা নেই, তাও আছে আর কি। বলে না যে মন থেকে চাইলে কোনো জিনিস ডেফিনেটলি সেটা পাওয়া যায়, এটাও বোধহয় সেরকমই একটা জিনিস। আজকে ভীষণভাবে চাইছিলাম যেন ঘুরতে বেরিয়ে রডোডেনড্রন ফুলের দেখা পাই, পেয়ে গেছি। ডেফিনেটলি ভীষণই পছন্দের ফুল, তবে গাছ থেকে ছিঁড়ে আমি নেব না এই জিনিস। নিচে যদি পড়ে থাকতো তাহলে হয়তো চিন্তা করতাম। এটা একটুখানি জুম করে ক্যাচ করার চেষ্টা করছি। দেখো এবার ফুলগুলো মনে হয় সুন্দরভাবে বোঝা যাচ্ছে ক্যামেরায়। কি যে অদ্ভুত জায়গা দিয়ে যাচ্ছি, মানে এয়ারফোর্স মিউজিয়ামেরই এক টুকরো অংশ আর কি। বোধহয় আর্মিরা থাকে, তাদের কোয়ার্টার ফোয়ার্টার আছে, সেই অংশ থেকে এই ফুলটা দেখতে পেয়ে সেদিকে ঢুকে পড়েছিলাম। যাই হোক, হেলিকপ্টারটাকে একবার না হয় সামনে থেকে দেখাই, এতক্ষণ পেছন থেকে সাইড থেকে দেখাচ্ছিলাম আর কি। দেখো তখন বলছিলাম যে এখানে একটা সুভেনিয়ার শপ আছে, তো সেটার ভিতরটা একটুখানি দেখে যাই, চোখ বুলিয়ে নিই আর কি। কিনবো কিছুই না হয়তো, তবে খুব সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট রয়েছে এখানে। আসলে বাঙ্কুর বাবা আমাদেরকে ফোন করে বলে দিয়েছে যে অলরেডি সে নাকি এখান থেকে একটা ফ্রিজ ম্যাগনেট কিনে নিয়ে বাইরেটায় দাঁড়িয়ে ওয়েট করছে। তো আমাদেরকে এটার ভিতরে ঢুকতেই বারণ করছিল, তাও আমরা একটু চোখের দেখা দেখার জন্য ঢুকলাম আর কি। এই যে এটাই হলো সেই ফ্রিজ ম্যাগনেট, পঞ্চমুখী হনুমানজির ছবি রয়েছে এতে। চলো তাহলে আজকের মতন এয়ারফোর্স মিউজিয়াম ঘোরা তো কমপ্লিট, এবার বাড়ির দিকে রওনা দেব। তো এই ভিডিওটাকে তাহলে এখানেই রাখবো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।